গল্পকরণে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। আজকে অষ্টম পর্ব। পরদিন সকালেই হাজারের নতুন পাড়া রওনা হইল। চাকদা স্টেশন পর্যন্ত অবশ্য ট্রেনে আসিল, বাকি পথটুকু হাঁটিয়াই চলিল। সেই রকম বড় বড় তেঁতুল গাছ এবং অন্যান্য গাছের জঙ্গলে দিন মানেই এই পথে অন্ধকার। হাজারের মনে পড়িল সেবার যখন সে এ পথে প্রথম গিয়েছিল, তখন রানাঘাট হোটেলের চাকরি তাহার সবে গিয়াছে, হাতে পয়সা নাই। পথ হাঁটিয়া এ পথে সে চাকরি খুঁজিতে বাহির হইয়াছিল। আর আজ অনেক তফাৎ হইয়া গিয়াছে। এখন সে রানাঘাটের বাজারে দুটি বড় হোটেলের মালিক। তার অধীনে 10-12 জন লোক খাটে। যে মেয়েটির জন্য তার আজ এই উন্নতি, হাজারের সাধ্য নাই তাহার বিন্দুমাত্র প্রত্যুপকার সে করে। অতসীমা বড় মানুষের মেয়ে, তার উপর সে বিবাহিতা। হাজারি তাহাকে কি দিতে পারে? কিন্তু তাহার বদলে যে দুটি একটি সরলা দরিদ্র মেয়ে তার সংস্পর্শে আসিয়াছে, সে তাহাদের ভালো করিবার চেষ্টা করিতে পারে। নতুন পাড়ার গোয়ালা বউটি ইহাদের মধ্যে একজন। নতুন পাড়া পৌঁছলে বেলা প্রায় 9টা বাজিল। গ্রামের মধ্যে হঠাৎ না ঢুকিয়া হাজারি পথের ধারে একটা তেঁতুল গাছের ছায়ায় কাহাদের একখানা গরুর গাড়ি পড়িয়াছে, তাহার উপর আসিয়া বসিল। সর্বাঙ্গে ঘাম, এক হাঁটু ধুলা। একটু জিরাইয়া লইয়া ঘাম মরিলে সম্মুখের ক্ষুদ্র ডোবাটার জলে পা ধুইয়া জুতা পায়ে দিয়া ভদ্রলোক সাজিয়া গ্রামে ঢুকাই যুক্তিসঙ্গত। একটি প্রৌঢ়বয়স্ক পথিক যশোরের দিক হইতে আসিতেছিল। হাজারিকে দেখিয়া সে কাছে গিয়া বলিল, দিয়াশলাই আছে? আছে, বসুন। আপনারা? ব্রাহ্মণ। প্রণাম হই, একটু পায়ে ধুলো দেন ঠাকুরমশাই। লোকটির নাম কৃষ্ণলাল, জাতিতে শাঁখারি, বাড়ি পূর্ববঙ্গ অঞ্চলে। কথাবার্তায় বেশ টান আছে পূর্ববঙ্গের। বনগ্রামে ইছামতি নদীর ঘাটে তাহাদের শাখার বড় বড় নৌকা নোঙ্গর করিয়া আছে। কৃষ্ণলাল পায়ে হাঁটিয়া এই অঞ্চলের গ্রামগুলি এবং ক্রেতাদের আনুমানিক সংখ্যা ইত্যাদি দেখিতে বাহির হইয়াছে। কাজের লোক বেশিক্ষণ বসে না। একটা বিড়ি ধরাইয়া শেষ পড়িবার পূর্বেই কৃষ্ণলাল উঠিতে চাহিল। হাজারি কথাবার্তায় তাহাকে বসাইয়া রাখিল। বনগাঁ হইতে 17 মাইল পথ হাঁটিয়া ব্যবসার খোঁজ লইতে বাহির হইয়াছে যে লোক, তাহার উপর অসীম শ্রদ্ধা হইল হাজারির। ব্যবসা কি করিয়া করিতে হয় লোকটা জানে। সে বলিল, গাঁজা টাজা চলে? আমার কাছে আছে। কৃষ্ণলাল একগাল হাসিয়া বলিল, তা ঠাকুরমশাই, পেশার যদি দেন দয়া করে, তবে তো ভাগ্যি। বসু তবে, এক ছেলিম সাজি। হাজারির খুব বেশি যে গাঁজা খায় তা নয়, তবে উপযুক্ত সঙ্গী পাইলে এক আধ ছেলিম খাইয়া থাকে। আজকাল রানাঘাটে গাঁজা খাইবার সুবিধা নাই। হোটেলে সকলে খাতির করে, তাহার উপর নরেন আছে। এসব কারণে হোটেলে ও ব্যাপার চলে না। বাসায় তো নয়, সেখানে টেপি আছে। আবার যাহার তাহার সঙ্গেও গাঁজা খাওয়া উচিত নয়, তাহাতে মান থাকে না। আজ উপযুক্ত সঙ্গী পাইয়া হাজারির হৃষ্ট মনে ভালো করিয়া ছিলিম সাজিল। কলিকাটি ভদ্রতা করিয়া কৃষ্ণলালের হাতে দিতে যাইতেছে, কৃষ্ণলাল এক হাত জিপ কাটিয়া হাত জোর করিয়া বলিল, বাপরে, আপনারা দেবতা, পেশাদ করে দিন আগে। কথায় কথায় হাজারি নিজের পরিচয় দিল। কৃষ্ণলাল খুশি হইল। সেও বাজে লোকের সঙ্গে মিশিতে ভালোবাসে না। নিজের চেষ্টায় যে রানাঘাটের বাজারে দুটি বড় বড় হোটেলের মালিক, তাহার সহিত বসিয়া গাঁজা খাওয়া যায় বটে। হাজারি বলিল, রানাঘাটে তো যাবে, আমার হোটেলে ওঠো। রেলবাজারে আমার নাম বললে সবাই দেখিয়ে দেবে। পয়সা দিও না কিন্তু, আমি সই করে দিচ্ছি। তোমার সঙ্গে আমার কথা আছে। কৃষ্ণলাল পুনরায় হাত জোর করিয়া বলিল, আগে ওইটি মাফ করিতে হবে কর্তা। আপনার হোটেলে উঠব, কিন্তু বিনে পয়সায় খেতে পারবো না। ব্যবসার নিয়ম তা নয়। ন্যায্য নেবে, ন্যায্য দেবে, এ না হলে ব্যবসা চলে না। ও হুকুম করবেন না ঠাকুরমশাই। বেশ, তা যা ভালো বোঝো। কৃষ্ণলাল পুনরায় পায়ের ধুলো লইয়া প্রণাম করিয়া বিদায় লইল।
হাজারি গ্রামের মধ্যে ঢুকিয়া শ্রীচরণ ঘোষের বাড়ি খুঁজিয়া বাহির করিল। শ্রীচরণ ঘোষ বাড়িতেই ছিল। হাজারিকে দেখিয়া চিনিতে পারিল তখনই। এইসব স্থানে কালে ভদ্রলোকজন আসে, কাজেই মানুষের মুখ মনে থাকে অনেক দিন। বউটি সংবাদ পাইয়া ছুটিয়া আসিল। গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, বলেছিলেন যে 2 মাসের মধ্যে আসবেন খুড়োমশাই। 2 বছর 2.5 বছর হয়ে গেল যে, মনে পড়ল এতদিন পরে মেয়ে বলে। তা তো পড়ল মা। এসো, সাবিত্রী সমান হও মা। বেশ ভালো আছো? আপনি যেরকম রেখেছেন। আপনাদের বাড়ি সব ভালো খুড়োমশাই? তা এখন একরকম ভালো। কুসুম দিদির সঙ্গে দেখা হয়েছিল, ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। আমার কথা বলেছিলেন? হাজারি বিপদে পড়িল। ইহান এখান হইতে সেবার যাইবার পরে গোপালনগরে চাকরি করিল অনেক দিন। তারপর কতদিন পরে রানাঘাটে গিয়া কুসুমের সহিত দেখা হওয়ার কথা তখন কি আর তার মনে আছে? ঠিক মনে পড়ছে না বলেছিলাম কি না, নানা কাজে ব্যস্ত থাকি, সব সময় কথা মনে পড়ে না। বুড়ো তো হয়েছে মা। আহা, বুড়ো হয়েছেন না আর কিছু? আমার পিসিমশাইয়ের চেয়ে আপনি কত ছোট। কে, গঙ্গাধর? হ্যাঁ, তা গঙ্গাধর আমার চেয়ে অন্তত 16-17 বছরের তো বড় হবেই। বসুন খুড়োমশাই, আমি আপনার হাত পা ধোয়ার জল আনি। শ্রীচরণ ঘোষ তামাক সাজিয়া আনিতে হাতে দিয়া বলিল, আপনি তো দা ঠাকুর বৌমার বাপের বাড়ির গায়ের লোক, সব শুনেছি আমরা সেবার আপনি চলে গেলে। বৌমা সব পরিচয় দিলেন। হাজারি বলিল, সে বউটি বাপের বাড়ির গায়ের লোক নয়, তবে তাহার পিসিমশাই শ্বশুরবাড়ির গ্রামের লোক বটে, এবং বউয়ের পিতৃকুলের সহিত তাহার বহুদিনের সহিত জানাশোনা আছে বটে। শ্রীচরণ বলিল, দা ঠাকুর আমরা ছোট জাত, বলতে সাহস হয় না। যখন এবার পায়ের ধুলো দিয়েছেন তখন 2-4 দিন এখানে এবার থাকুন না কেন? বৌমারও বড্ড সাধ, আপনি 2 দিন থাকেন। আমায় বলতে বলেছে আপনাকে। হাজারি এখানে কুটুম্বিতার নিমন্ত্রণ খাইতে আসে নাই, এমনকি আজ ও বেলা রওনা হতে পারিলে ভালো হয়। 2টি বড় হোটেলের কাজ, সে না থাকিলে সব বিশৃঙ্খলা হইয়া যাইবে। হাজার কাজ বুঝিলেও নরেন এখনও ছেলে মানুষ, তাহার উপরে 2টি হোটেলের ক্যাশের দায়িত্ব রাখা ঠিক নয়। রান্না করিবার সময় বউটি ঠিক ওই অনুরোধ করিল। এখন 2 দিন থাকিয়া যাইতে হইবে, যাইবার তাড়াতাড়ি কিসের? সেবার ভালো করিয়া সেবা যত্ন না করিতে পারিয়া উহাদের মনে কষ্ট আছে, এবার তাহা হইতে দিবে না। হাজারি হাসিয়া বলিল, মা, সেবার 2 দিন থাকিলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু এবার তা ইচ্ছে করলেও আর হবার জো নেই। হাজারির কথা ভাবে বউটি অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিল, কেন খুড়োমশাই, এবার থাকতে পারবেন না কেন? কি হয়েছে? সেবার চাকরি ছিল না বলেছিলাম না মা, মনে আছে? এবার চাকরি হয়েছে তা বুঝতে পেরেছি, ভালোই তো, ভগবান ভালোই করেছেন। কোথায় খুড়োমশাই? গোপালনগরে। ও, তাই এ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বুঝি? ঠিক বুঝেছ মা, মায়ের আমার বড্ড বুদ্ধি। বধূটি সজ্জল হাসিয়া বলিল, আহা, এর মধ্যে আবার বুদ্ধির কথা আছে কি খুড়োমশাই? বেশ, কিন্তু তুমি বটি কেটে দাও তো মা, আঙ্গুল কেটে ফেলবে, ঝিঙ্গেগুলো ধুয়ে ফেলো এবার। গোপালনগরে কোথায় চাকরি করছেন খুড়োমশাই? কন্যদের বাড়ি। খুব বড় লোক বুঝি? নিশ্চয়, নইলে রাঁধুনি রাখে কখনো পাড়া গায়ে। খুব বড় লোক। ওদের বাড়ি পুজো হয় খুড়োমশাই? খুব জাকের পুজো হয়, মস্ত প্রতিমে, যাত্রা, পাঁচিলে। আমায় নিয়ে দেখিয়ে আনবেন এবার পুজোর সময়। আপনার কোনো হাংপার পোয়াতে হবে না, আমাদের বাড়ির গরুর গাড়ি আছে, তাতে উঠে বাপে ঝিয়ে যাব, আবার তা পরদিন দেখে শুনে ফিরে আসব, কেমন? বেশ তো। নিয়ে যাবেন তাহলে, কথা রইল কিন্তু। আমি কখনো কোনো জায়গায় যাইনি খুড়োমশাই, বাপের গাড়ি গা আর শ্বশুরবাড়ির গা হয়ে গেল। আমার বড্ড কোনো জায়গায় যেতে ইচ্ছে করে। তা কে নিয়ে যাচ্ছে? হাজারের মনে অত্যন্ত কষ্ট হইল।
মেয়েটিকে একটু শহর বাজারের মুখ তাহাকে দেখাইতেই হইবে। সে বুঝিয়া বলিল, তাহার দ্বারা যাহা হইবার তাহা সে করিবেই, পাকা কথা থাকিল। একবার তামাক খাইয়া লইয়া বলিল, মা, সেই টাকার কথা মনে আছে? হ্যাঁ খুড়োমশাই, টাকা আপনার দরকার। কত দিতে পারবে? তখন ছিল ৮০ টাকা, এই ২ বছরে আরো গোটা ২০ হয়েছে। বধূটি লজ্জায় মুখ নিচু করিয়া বলিল, আপনার জামাই লোক ভালো, গত সন তামাক পুঁতে ২ পয়সা লাভ করেছিল, আমায় তা থেকে ২০টা টাকা এনে দিয়ে বলল, ছোট বউ রেখে দাও, এ তোমার রইল। বেশ, টাকাটা আমায় দিয়ে দাও সবটা। নিয়ে যান, আমি তো বলেছিলামই সেবার। ভালো মনে দিচ্ছ তো মা? বধূ জিভ কাটিয়া বলিল, অমন কথা বলবেন না খুড়োমশাই, আপনি আমার বাপের বয়সী ব্রাহ্মণ দেবতা। ২টো কানা করি আপনার হাতে দিয়ে অবিশ্বাস করব? অমনটি যেন ভগবান না দেন। মেয়েটি সরল বিশ্বাসে হাজারির চোখে জল আসিল, বলিল, বেশ, তাই দিও। সুদ কী রকম দেব? যা আপনি দেবেন, আমাদের গায়ে টাকায় ২ পয়সা রেট। তাই পাবে আমার কাছে। হাজারি খাইতে বসিয়া কেবল ভাবিতেছিল মাত্র ১০০ টাকার মূলধনে মেয়েটিকে সে এমন কিছু লাভের অংশ দিতে পারিবে না তো? অংশীদার সে করিয়া লইবে তাহাকে নিশ্চয়ই, কিন্তু ১০০ টাকার কত আর বার্ষিক লভ্যাংশ পড়িবে? হাজারির ইচ্ছা মেয়েটিকে সে আরও কিছু বেশি করিয়া দেয়। রেলওয়ে হোটেলের অংশে যে অন্য কাহারও নাম থাকিবার উপায় নাই, নতুবা ওইখানকার আয় বেশ হইত বাজারের হোটেলের চেয়ে। খাওয়া দাওয়ার পর অল্পক্ষণ মাত্র বিশ্রাম করিয়া হাজারি রওনা হইল। যাইবার পূর্বে বউটি হাজারির নিকট ১০০ টাকা গুনিয়া দিল। হাজারি রানাঘাট হইতে এখানকার হ্যান্ডনোট একেবারে টিকেট মারিয়া আনিয়াছিল, কেবল টাকার অঙ্কটি বসাইয়া নাম সই করিয়া দিল। হাজারির অত্যন্ত মায়া হইল মেয়েটির উপর। যাইবার সময় সেবার সে বলেছিল, এবার যখন আসব শহর ঘুরিয়ে নিয়ে আসব, কিন্তু মনে থাকে যেন মা। গোপালনগর? যেখানে বলো তুমি। আবার কবে আসবেন? দেখি, এবার হয়তো একটু বেশি দেরি হবে না। এখান হইতে নিকটেই রেলের বাজার, ক্রোশ ২-এর মধ্যে। হাজারের অত্যন্ত ইচ্ছা হইল বেলের বাজারে সেবার যে মুদির দোকানে আশ্রয় লইয়াছিল তাহার সহিত একবার দেখা করে। জ্যোৎস্না রাত আছে, শেষ রাতের দিকে বেলের বাজার হইতে বাহির হইলেও বেলা ২:৩০টার মধ্যে রানাঘাট পৌঁছানো যাইবে। বেলের বাজারে মুদে হাজারিকে দেখিয়া চিনিল, খুব যত্ন করিয়া থাকিবার জায়গা করিয়া দিল। তামাক সাজিয়া ব্রাহ্মণের হুক্কায় জল ফিরাইয়া হাজারের হাতে দিয়া বলিল, ইচ্ছে করুন ঠাকুরমশাই, তা এখন আপনার কি করা হয়? সে তো চাকরির চেষ্টায় বেরিয়েছিলেন সেবার। হ্যাঁ, সেবার তো চাকরি পেয়েছিলামও, গোপালনগরের কুণ্ডুবাবুদের বাড়ি। ও, তা বেশ বেশ। গোপালনগরের কুণ্ডুবাবুরা এদিকদের মধ্যে নাম করা বড় লোক। লোকও তেনারা শুনেছি বড় ভালো। কত মাইনে দেয় ঠাকুরমশাই? তা দিত ১০ টাকা আর খাওয়া পড়া। ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন বুঝি? এখন গোপালনগরেই যাবেন তো? না, আমি আর সেখানে নেই। মোদি দুঃখিত স্বরে বলল, আহা, সে চাকরিটিও নেই, তবে এখন কি? হাজারি বসিয়া বসিয়া তার হোটেলের ইতিহাস আনুপূর্বক বর্ণনা করিল। দোকানি পাকা ব্যবসাদার, ইহার কাছে এ গল্প করিয়া সুখ আছে। ব্যবসা কাহাকে বলে এ বোঝে। রাত প্রায় ৮:৩০ বাজিল। হাজারির গল্প শুনিয়া মুদি তাহাকে অন্য চোখেই দেখিতে আরম্ভ করিয়াছে। সম্ভ্রমের সহিত বলিল, ঠাকুরমশাই, রাত হয়েছে, রসই জোগাড় করে দেই। তবে একটা কথা, আমার দোকানে জিনিসপত্রের দাম ১ পয়সাও দিতে পারবেন না। সে কি কথা? না ঠাকুরমশাই, এখন তো পথ চলিত খদ্দের নয়, আমারই মতো ব্যবসাদার বন্ধু লোক আমার দোকানে দয়া করে পায়ের ধুলো দিয়েছেন। আমার যা জোটে ২টি বিদরের খুদ খেয়ে নেন। আবার রানাঘাটে যখন আপনার হোটেলে যাব তখন আপনি আমাকে খাওয়াবেন। হাজারি জানে এ অঞ্চলের এই রকমই নিয়ম বটে। ব্যবসাদার লোকদের পরস্পরের মধ্যে যথেষ্ট সহানুভূতি ও খাতির এখনও এসব পাড়াগাঁয় অঞ্চলে আছে। রানাঘাটের মতো শহর জায়গায় রেশারেশির আবহাওয়া উষ্ট নষ্ট হইয়া গিয়াছে।
রাত্রে দোকানি বেশ ভালো খাওয়া দাওয়া জোগাড় করিয়া দিল, ঘি ময়দা আনিয়া দিল, লুচি ভাজিয়া খাইতে হইবে। হাজারির কোনো আপত্তি ঠিকল না। ছোট একটা রুই মাছ কোথা হইতে আনিয়া হাজারি করিল। টাটকা পটল, বেগুন, প্রায় আতশের ঘন দুধ, বেলের বাজারের উৎকৃষ্ট কাঁচাগোল্লা সন্দেশ। হাজারির দস্তর মতো লজ্জিত ও অপ্রতিবোধ হইয়া পড়িল। এমন জানিলে সে এখানে আসিত না। মিছামিছি বেচারির দণ্ড করা, অথচ সে কথা বলিতে গেলে লোকটি মহা দুঃখিত হইবে। এ ধরনের নিঃস্বার্থ অতিথেয়তা শহর বাজারে হাজারির চোখে পড়ে নাই। এসব পল্লী অঞ্চলেই এখনও ইহা আছে, হয়তো 200 বছর পরে আর থাকিবে না। পরদিন সকালে হাজারি দোকানের নিকট বিদায় লইল বটে, কিন্তু রানাঘাট না আসিয়া হাঁটাপথে গোপালনগরে চলিল। তাহার পুরানো মনিব বাড়ি, সেখানে তাহার একটা কাপড়ের পুঁটলি আজও পড়িয়া আছে। আনি আনি করিয়া আনা আর হইয়া উঠে নাই। পথে বেলা চড়িল। পথের ধারে বনজঙ্গলে ঘেরা ছোট্ট একটা পুকুর দেখিয়া হাজারের মনে হইল ইহার কাছে শ্রীনগর শিমলে গ্রাম। হাজারের গ্রামের মধ্যে ঢুকিল। তাহার বড় ইচ্ছে হইল সেবার যাহার বাড়িতে আশ্রয় লইয়াছিল সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করিয়া যায়। অনেকদিন পরে যখন এ পথে আসিয়াছে, তখন তাহার সংবাদ লওয়াটা দরকার বটে। বিহারী বাড়ুজ্যমশাই বাড়িতে ছিলেন। এই 2 বছরের চেহারা তার আরও ম্যালেরিয়া বিষণ্ণ হইয়া পড়িয়াছে। মাথার চুল সবগুলো পাকিয়া গিয়াছে, সম্মুখে 2-1টি দাঁত পড়িয়াছে। বাড়ুজ্যমশাই হাজারিকে দেখিয়া চিনিতে পারিলেন। গ্রাম্য অতিথেয়তার কোনো ত্রুটি রইল না। তখনই হাত পা ধুইবার জল আনিয়া দিলেন এবং এবেলা অন্তত থাকিয়া আহার না করিয়া তাহার যে যাইবার উপায় নাই, এ কথাটিও হাজারিকে জানাইয়া দিলেন। বাড়ির সম্মুখস্থ নারিকেল গাছে ডাব পারিবার জন্য তখনই লোক উঠাইবার ব্যবস্থা করিলেন। গ্রামে তখনই তোক ছিল না তত। এবছর যেন আরও জনশূন্য হইয়া পড়িয়াছে। বাড়ুজ্যমশায়ের বাড়ির উত্তর দিকের বাঁশবনের ওপারে সেবার এক ধর গৃহস্থ ছিল, হাজারের মনে আছে। এবার সেখানে ভিটা পড়িয়া আছে। বিহারী বাড়ুজ্য বলিলেন, কে ও দুলাল? তো না, ওদের আর কেউ নেই। দুলাল আর তার ভাই নেপাল এক কার্তিক মাসে মারা গেল। দুলালের বউ বাপের বাড়ি চলে গেল। ছেলেটা মেয়েটার হাত ধরে, আর নেপাল তো বিয়েই করেনি, কাজেই ভিটে সমভূম হয়ে গেল। আর গা শুদ্ধ হয়েছে এই দশা। তা আপনি আসবেন বলেছিলেন, আসুন না। ওই দুলালের ভিটাতেই ঘর তুলুন, কিংবা চলে আসুন, আমার এই রাস্তার ধারে জমি দিচ্ছে আপনাকে। আমাদের গায়ে এখনো লোকের দরকার। আপনি আসুন, খুব ভালো ধানের জমি দেব আপনাকে। আর আম কাঁঠালের বাগান কত চান? বড় বড় আম কাঁঠালের বাগান পড়ে রয়েছে ঘোর জঙ্গল হয়ে পূর্ব পাড়ায়। লোক নেই মশাই, কে ভোগ করবে আম কাঁঠালের বাগান? আপনি আসুন, 4খানা বড় বড় বাগান আপনাকে জমা দিয়ে দিচ্ছি। আমাদের গায়ের মতো খাদ্য সুখ কোথাও পাবেন না। আর এত সস্তা। দুধ বলুন, ফুলফুলুরি বলুন, মাছ বলুন, সবই সস্তা। হাজারি ভাবিল, জিনিস সস্তা না হইয়া উপায় কি? কিনিবার লোক কে আছে? একটা কথা তাহার মনে হওয়াতে সে বিহারী বাড়ুজ্যকে জিজ্ঞেস করল, গায়ে লোক নেই তো জিনিসপত্র তৈরি করে কে? এই তরি তরকারি, দুধ। বাড়ুজ্যমশাই বলিলেন, ওই যে, আপনি বুঝতে পারলেন না। ভদ্রলোক মরে হেজে যাচ্ছে, কিন্তু চাষা লোকের বারবারন্ত খুব। শিমলে গায়ের বাইরে মাঠের মধ্যে দেখবেন 100 ঘর চাষি, কৌরি আর বনুর বাসা। ওদের মধ্যে মশায় ম্যালেরিয়া নেই। যত রোগ বালাই সব কি ভদ্রলোকের পাড়ার মশাই? পাড়াকে পাড়া উজাড় করে দিল একেবারে রোগে। বিহারী বাড়ুজ্যের 4টি ছেলে। বড় ছেলেটি বছরখানিক হইল বিবাহ দিয়াছেন। বলিলেন, সে ছেলেটিকে স্বাস্থ্য এত খারাপ যে হাজারির মনে হইল এ গ্রামে আর 3 বছর এভাবে যদি ছেলেটি কাটায়, তবে বাড়ুজ্যমশায়ের পুত্রবধূকে কপালে সিঁদুর এবং হাতের নোয়ার মায়া কাটাতেই হইবে। কিন্তু সেই ছেলেটির বাড়ি ছাড়িয়া কোথাও যাইবার উপায় নেই। জমি জমা, চাষ আবাদের সমস্ত কাজই তাহাকে দেখিতে হয়। বৃদ্ধ বাড়ুজ্যমশাই একরূপ অশক্ত হইয়া পড়িয়াছেন। বড় ছেলেটি একমাত্র ভরসা। তাহার উপর ছেলেটি লেখাপড়া এমন কিছু জানে না যে বিদেশে বাহির হইয়া অর্থ উপার্জন করিতে পারে। তাহার বিদ্যার দৌড় গ্রামের উচ্চ মাধ্যমিক পাঠশালা পর্যন্ত। শুধু তাহার কেন, অন্য ছেলেগুলোরও তাই। তবু হাজারি বলিল,
বার্জমশাই, একটা কথা বলি। আপনি যদি কিছু মনে না করেন, আপনার একটা ছেলেকে আমি রানাঘাটে নিয়ে হোটেলের কাজে ঢুকিয়ে দিতে পারি। ক্রমে বেশ উন্নতি করতে পারে। বিহারী বাড়ুজ্য বললেন, ভাত বেতা হোটেলে? না, মাফ করবেন, ওসব আমাদের দ্বারা হবে না। আমাদের বংশে ওসব কখনো, ও কাজ আমাদের নয়। হাজারে আর কিছু বলিতে সাহস করিল না। শ্রীনগর সিমলে হইতে বাহির হইয়া যখন সে আরো বড় রাস্তায় উঠিল, তখন সেবার কারের মতো সে হাঁপ ছাড়িয়া বাঁচিল। এমন নিরাদ্রুপ নিশ্চিন্ত সুখ মৃত্যুর সামিল। ও সুখ তাহার সহ্য হইবে না। গোপালনগরে পৌঁছিতে বেলা 5টা বাজিল। গোপালনগরের কুণ্ডবাড়ি পৌঁছিতেই হাজারি যথেষ্ট খাতির পাইল। কুণ্ডুদের বড় কর্তা খুশি হইয়া বলেন, আরে হাজারি ঠাকুর যে, কোথায় ছিলেন এতদিন? আসুন আসুন। বাড়ির মেয়েরাও খুশি হইল। হাজারি ঠাকুরের রান্না সম্বন্ধে নিজেদের মধ্যে আজও তাহারা বলাবলি করে। লোকটা যে গুণী, এ বিষয়ে বাড়ির লোকদের মধ্যে মতভেদ নাই। ইহারা হাজারির পুনরমনিব, সুতরাং সে ইহাদের ন্যায্য প্রাপ্য সম্মান দিতে ত্রুটি করল না। বড়বাবু শ্রী বলিলেন, ঠাকুরমশাই 2 দিনের ছুটি নিয়ে গেলেন, আর 2 বছর দেখা নেই। ব্যাপার কি বলুন তো? মাইনে বাকি তাও নিলেন না, হয়েছিল কি? ইহারা ব্রাহ্মণকে যথেষ্ট সম্মান করিয়া থাকে। রসুয়া ব্রাহ্মণের প্রতিও সে সম্মান প্রদর্শনের কার্পণ্য নাই। মেজকর্তার মেয়ে নির্মলা সেবার বিবাহ হইয়াছিল। সে শ্বশুরবাড়িতে থাকিবার সময়েই হাজারি উহাদের চাকরি ছাড়িয়া দেয়। নির্মলা এখানে সম্প্রতি আসিয়াছে। সে হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, বেশ, আপনি শ্বশুরবাড়ি থেকে এসে দেখে আপনি আর নেই। উনি সেই বিয়ের পরদিন আপনার হাতে রান্না খেয়ে গিয়েছিলেন। আমায় বললেন, তোমাদের ঠাকুরটি বড় ভালো, ওর হাতে রান্না আর একদিন না খেলে চলবে না। ও মা, এসে দেখি কোথায় ছিলেন এতদিন? সেরকম মাংস রাঁধুন তো একদিন। এখন থাকবেন তো আমাদের বাড়ি? হাজারের কষ্ট হইল ইহাদের কাছে প্রকৃত কথা প্রকাশ করিয়া বলিতে। তবুও বলিতে হইল। নির্মলাকে বলিল, তোমায় আমি মাংস রেঁধে খাইয়ে যাব মা। 2 দিন তোমাদের এখানে থেকে সকলকে নিজের হাতে রসুয়ে করে খাওয়াবো, তারপর যাব। বড়কর্তা শুনিয়া খুশি হইয়া বলিলেন, রানাঘাটের প্ল্যাটফর্মে সেই নতুন হোটেলে আপনার? বেশ বেশ। আমরা ব্যবসাদার মানুষ ঠাকুরমশাই, এইটি বুঝি যে চাকরি করে কেউ কখনো উন্নতি করতে পারে না। উন্নতি আছে ব্যবসাতে, তা সে যে কোনো ধরনের ব্যবসাই হোক। আপনি ভালো রাঁধেন, ওই হোটেলের ব্যবসায় আপনার ঠিকঠাক ব্যবসা। যেটা যে বোঝে বা জানে, উন্নতি করবেন আপনি। আসিবার সময় ইহারা হাজারিকে একজোড়া ধুতি উড়ানি দিল এবং প্রাপ্য বেতন যাহা বাকি ছিল সব চুকাইয়া দিল। হাজারি বেতন সইতে আসে নাই, কিন্তু উহা তাহার বলা সাজে না। সম্মানের সহিত হাত পাতিয়া আসে টাকা এবং কাপড় গ্রহণ করিয়া গোপালনগর হইতে বিদায় লইল। রানাঘাট স্টেশনে নামিতেই নরেনের সঙ্গে দেখা। সে বলিল, কোথায় গিয়েছিলেন মামাবাবু? বাড়ি শুদ্ধ সব ভেবে খুন। কাল রেলওয়ে ইন্সপেক্টর এসেছিল, আমাদের হোটেল দেখে খুব খুশি হয়ে গিয়েছে। স্টেশনের রিপোর্ট বইতে বেশ ভালো লিখেছে। টেপি ভালো আছে? হ্যাঁ, কাল আমরা সব টকি দেখতে গেলাম মামাবাবু। মামিমা, আমি আর আশালতা। মামিমা টকি দেখে খুব খুশি। টেম্পির কথাটা সে মামিমার উপর দিয়ে চালাইয়া দিল। আর একটা কথা মামাবাবু, কাল পদ্মজি এসে আপনার বাসায় মামিমার সঙ্গে অনেকক্ষণ আলাপ করে গেল, আর কুসুম দিয়ে একবার আপনাকে দেখা করতে বলেছে। উনি কাল এসেছিলেন। হাজারি বাড়ি ঢুকিতেই টেম্পি ওরফে আশালতা এবং তাহার মা দুজনের টোকের গল্পের মুখর হইয়া উঠিল। জীবনে এই প্রথম তাহারা কখনো ও জিনিসের কল্পনাও করে নাই, আবার একদিন দেখিতেই হইবে। এইবার কিন্তু টেপির বাবাকে সঙ্গে না লইয়া ছাড়িবে না। কাজ তো সব সময়ে আছে, একদিন কি ও সময় করিয়া যাইত না? কি গান গাইলে? চমৎকার গান বাবা, আমি দুটো শিখে ফেলেছি। কি গান রে? একটা হলো তোমার পথ চেয়ে থাকবো বসে চিরদিন। চমৎকার সুর বাবা, শুনবে? বেশ গাইতে পারি এটা। থাক, এখন আর দরকার নেই, অন্য সময়। এখন একটু কাজ আছে। টেপি মনক্ষুণ্ণ হইল।
অমন গানটা বাবাকে শোনাইতে পারিলে খুশি হইত, তা নয়, বাবার সবসময় কেবল কাজ আর কাজ। টেপির মা বলিল, ওগো, কাল পদ্ম বলে একটা মেয়ে এসেছিল আমার সঙ্গে দেখা করতে, বেশ লোকটা, ওদের হোটেলে নাকি তুমি কাজ করতে? হাজারি আগ্রহের সহিত জিজ্ঞেস করিল, কি বললে পদ্ম দিদি? গল্প করলে বসে পান সেজে দিলাম, খেলো। ওদের সে হোটেল উঠে যাচ্ছে, হাট চলে না, এইসব বলে। হাজারি এখনো পদ্মকে সম্ভ্রমের চোখে দেখে। পদ্মদিদি, সেই দুর্দান্ত প্রতাপ পদ্মদিদি তাহাদের বাড়িতে আসিয়াছিল বেড়াইতে, তাহার স্ত্রীর সহিত যাচিয়া আলাপ করিতে। হাজারি নিজেকে অত্যন্ত সম্মানিত বিবেচনা করিল। পদ্মজি তাহার বাড়িতে পদধূলো দিয়া যেন তাহাকে কৃতার্থ করিয়া দিয়া গিয়াছে। টেপি বলিল, বাবা, নরেনদাদাকে আমি নেমন্তন্ন করেছি। নয়নদা বলেছে আমাকে মাংস রেঁধে খাওয়াতে হবে, তুমি মাংস এনে দাও। হাজারি এদিকে সব কাজ মিটাইয়া কুসুমের বাড়ি যাইবার জন্য রওনা হইল। পথে হঠাৎ পদ্মজিহের সঙ্গে দেখা। পদ্মজিহের পরনে মলিন বস্ত্র, কখনো হাজারি জীবনে যাহা দেখে নাই। হাজারি বলিল, হাতে কি পদ্মদিদি, যাচ্ছ কোথায়? পদ্ম হাজারিকে দেখিয়া দাঁড়াইল, বলিল, ঠাকুরমশাই, কবে ফিরলে? হাতে তেঁতুল একটু নিয়ে এলাম হোটেল থেকে। হাজারি মনে মনে হাসিল। হোটেল হইতে লোকাইয়া জিনিস সরাইবার অভ্যাস এখনো যায় নাই পদ্মদিদির। হাজারি পাশ কাটিয়া চলিয়া যাইবার চেষ্টা করিল, কিন্তু পদ্ম বলিল, শোনো, দাঁড়াও না ঠাকুরমশাই, কাল তোমাদের বাসায় গিয়েছিলাম যে, বলেনি বৌদিদি? হ্যাঁ, বলেছিল বটে। বৌদিদি লোক বড় ভালো, আমার সঙ্গে গল্প করলো কতক্ষণ। আর একদিন যাব। বাহ, যাবে বই কি পদ্মদিদি, তোমাদেরই তো বাড়ি, যখন ইচ্ছা হয় যাবে। হোটেল কেমন চলছে? তা মন্দ চলছে না, একরকম চলছে। বেশ বেশ, তাহলে এখন আসি পদ্মদিদি। হাজারি চলিয়া গেল। ভাবিল, একরকম চলছে বললে, অথচ কাল বাড়িতে বসে গল্প করে এসেছ হোটেল আর চলে না, উঠে যাবে। পদ্মদিদি ভাঙ্গে তো মচকায় না। কুসুমের বাড়িতে হাজারি অনেকক্ষণ কথাবার্তা বলিল। কথায় কথায় নতুন গায়ের বধূটির কথা মনে পড়াতে হাজারি বলিল, ভালো কথা কুসুম মা। এরসুলার বনমালী স্ত্রী ভাইজি তোমাকে দিদি বলে ডাকে, একটি মেয়ে বিয়ে হচ্ছে নতুন গায়ে। কুসুম বলিল, হ্যাঁ, খুব চিনি, ওর নাম তো সুভাষিনী। ওকে কি করে জানলেন জ্যাঠামশাই? হাজারি বধূটির সম্বন্ধে সব কথা খুলিয়া বলিল। তাহার টাকা লইয়া আসা, হোটেলে তাহাকে অংশীদার করার সংকল্প। কুসুম বলিল, এ তো বড় খুশির কথা, আপনার হোটেলে টাকা খাটিলে ওর ভবিষ্যতে একটা হিল্লে হয়ে যাবে। কিন্তু যদি আজ মরে যায় মা, তখন কোথায় থাকবে হোটেল? ও কথা বলতে নেই ঠাকুরমশাই, ছি। কুসুমের অবস্থা আজকাল ফিরিয়াছে। হাজারি তাহাকে শুধু মহাজন হিসেবে দেখে না, হোটেলের অংশীদার হিসেবে প্রতি মাসে ৩০-৩২ টাকা দেয়, মাসিক লাভের অংশরূপ। কুসুম বলিল, অমন সব কথা বলেন কেন? ওতে আমার কষ্ট হয়। আপনি ছিলেন তাই আজ রানাঘাট শহরে মাথা তুলে বেড়াতে পারছি, ছেলে পেলে দুবেলা দুমুঠো খেতে পারছে। এই বাড়ি বাধা রেখে গিয়েছিলেন শ্বশুর, আপনাকে বলেনি সে কথা। এতদিন বাড়ি বিক্রি হয়ে যেত দেনার দায়ে, যদি হোটেল থেকে টাকা না পেতাম মাস মাস। ওই টাকা দিয়ে দেনা সব শোধ করে ফেলেছি। এখন বাড়ি আমার নামে, আপনার দৌলতই সব জ্যাঠামশাই। আমার চোখে আপনি দেবতা। হাজারি বলিল, উঠি আজ মা, একবার স্টেশনের হোটেলে যাব। একদল বড় লোক টেলিগ্রাম করেছে কলকাতা থেকে, দার্জিলিং মেলের সময় এখানে খানা খাবে, তাদের জন্য মাংসটা নিজে রাঁধব। তাই লেখা আছে। দার্জিলিং মেলে ৪-৫টি বাবু নামিয়া হাজারির রেলওয়ে হোটেলে খাইতে আসিল। হাজারি নিজের হাতে মাংস রান্না করিয়াছিল। উহারা খাইয়া অত্যন্ত খুশি হইয়া গেল। হাজারিকে ডাকিয়া আলাপ করিল। উহাদের মধ্যে একজন বলিল, হাজারি বাবু, আপনার নাম কলকাতায় পৌঁছেছেন জানেন তো?
বড় ঘরে যারা 50 টাকা মাইনের ঠাকুর রাখে তারা জানে রানাঘাটে হিন্দু হোটেলে হাজারি ঠাকুর খুব বড় রাঁধুনি। আমাদের সেইটে পরীক্ষা করে দেখার জন্য আজ আপনার এখানে আসা। তারে বলাও ছিল যাতে আপনি নিজে রাঁধেন। বড় খুশি হয়েছি খেয়ে। ইহাদের কয়েকদিন পরে একখানা চিঠি আসিল কলকাতা হইতে। সেদিন যাহারা রেলওয়ে হোটেলে খাইয়া গিয়াছিল তাহারা পুনরায় দেখা করিতে আসিয়াছে আজ ওবেলা। বিশেষ জরুরি দরকার আছে। 3:30টায় কৃষ্ণনগর লোকালে 2 জন ভদ্রলোক নামিল। তাহাদের একজন সেদিনকার সেই লোকটি যে হাজারির রান্নার অত সুখ্যাতি করিয়া গিয়াছিল। অন্য একজন বাঙালি নয়, কি জাত হাজারি চিনতে পারিল না। পূর্বের ভদ্রলোকটি হাজারির সঙ্গে অবাঙ্গালী ভদ্রলোকটির পরিচয় করাইয়া দিয়া হিন্দিতে বলিল, এর কথাই আপনাকে বলেছিলাম, এই সেই হাজারি ঠাকুর। অবাঙ্গালী ভদ্রলোকটি হাসিমুখে হিন্দিতে কি বলিলেন হাজারি ভালো বুঝিল না। বিনীতভাবে বাঙালি বাবুটিকে বলিল সে যে হিন্দি বুঝিতে পারে না। বাঙালি বাবুটি বলিলেন, শুনুন হাজারি বাবু, কথাটা বলি। আমার বন্ধু ইনি গুজরাটি, বড় ব্যবসাদার, ধুরন্ধর খাদ্য কোম্পানির বড় অংশীদার। জিআইপি রেলের সব হিন্দু হোটেল রেস্টুরেন্টের কন্ট্রাক্ট হোল খাদ্য কোম্পানির। ওরা আপনাকে বলতে এসেছে ওদের সব হোটেলে রান্না দেখাশোনা তদারক করার জন্য 150 টাকা মাইনেকে আপনাকে রাখতে চায়। 3 বছরের এগ্রিমেন্ট। আপনার সব খরচ, রেলের যে কোনো জায়গায় যাওয়া আসা একজন চাকর ওরা দেবে। বম্বেতে ফ্রি কোয়ার্টার দেবে। যদি ওদের নাম দাঁড়িয়ে যায় আপনার রান্নার গুণে আপনাকে একটা অংশ ওরা দেবে। আপনি রাজি? হাজারি নরেনকে ডাকিয়া আলোচনা করিল আড়ালে। মন্দ কি, কাজকর্ম এদিকে যাহা রহিল নরেন দেখাশোনা করিতে পারে। খরচ বাদে মাসে 150 টাকা কম নয়। তাছাড়া হোটেলের ব্যবসা সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা লাভের সুযোগও এটি। এ হাতছাড়া করা উচিত না। নরেনের ইহাই মত। হাজারি আসিয়া বলিল, আমি রাজি। কবে যেতে হবে বলুন? কি একটা কথা আছে, হিন্দি তো আমি তত জানি নে, কাজ চালাবো কি করে? বাঙালি বাবু বলিলেন, সেজন্য ভাবনা নেই। 2 দিন থাকলে হিন্দি শিখে নেবেন। সই করুন এই কাগজে। এই আপনার কন্ট্রাক্ট ফর্ম, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার। 2 জন সাক্ষী রাখুন। যদুবারুজ্যকে ডাকিয়া আনা হইল তাহার হোটেল হইতে। অন্য সাক্ষী নরেন। কাগজ পড়ে হাঙ্গামা চুকিয়া গেলে উহারা চা পানে আপ্যায়িত হইয়া ট্রেনে উঠিল। বাঙালি ভদ্রলোক বলিয়া গেল, মে মাসে 1 জয়েন করতে হবে আপনাকে বম্বেতে। আপনার ইন্টার ক্লাস রেলওয়ে পাস আসছে, আর আমাদের লোক আপনাকে সঙ্গে করে বম্বে পৌঁছে দেবে। তৈরি থাকবেন। আর 15 দিন বাকি। হাজারি স্টেশন হইতে বাহির হইয়াই কুসুমের সঙ্গে একবার দেখা করিবে ভাবিল। এত বড় কথাটা কুসুমকে বলিতেই হইবে আগে। বোম্বাই, সে বোম্বাই যাইতেছে। 150 টাকা মাহি নাই। বিশ্বাস হয় না। সব যেন স্বপ্নের মতো ঘটিয়া গেল। টাকার জন্য নয়। টাকা এখানে এসে মাসে 150 টাকার বেশি ছাড়া কম রোজগার করে না। কিন্তু মানুষের জীবনে টাকাটাই কি সব? 5টা দেশ দেখিয়া বেড়ানো, 5 জনের কাছে মান খাতির পাওয়া, নতুনতর জীবনযাত্রার আস্বাদ, এসবই তো আসল। পিছন হইতে যদুবারুজ্য ডাকিল, ও হাজারি ভাইয়া, হাজারি ভাইয়া শোনো, হাজারি ভাইয়া। হাজারির কাছে যাইতেই যদুবারুজ্যে, রানাঘাটের হোটেলের মালিকদের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ব্যক্তি যে, সেই যদুবারুজ্যে স্বয়ং নিচু হইয়া হাজারির পায়ের ধুলো লইতে গেল। বলিল, ধন্যি, খুব দেখালে ভাইয়া। হোটেল করে তোমার মতো ভাগ্যেই কারো ফেরেনি। পায়ের ধুলো দাও, তুমি সাধারণ লোক নও দেখছি। হাজারি হাহা করিয়া উঠিল। কি করেন বারুজ্য মশাই? আমার দাদা সমান আপনি। ও কি আপনাদের বাপ মায়ের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে একরকম করে খাচ্ছি। যদুবারুজ্য বলিল, এসো না ভাইয়া, গরিবের হোটেলে এক ছিলে তামাক খেয়ে যাও, এসো। যদুবারুজ্যের অনুরোধ হাজারি এড়াইতে পারিল না। যদু চা খাওয়াইল, ছানার জিলাপি খাওয়াইল, নিজের হাতে তামাক সাজিয়া খাওয়াইতে দিল। স্বপ্ন না সত্যি? এই যদুবারুজ্য একদিন নিজের হোটেলে কাজ করিবার জন্য না ভাঙ্গাইতে গিয়াছিল। তাহার মনিবের দরের মানুষ ছিল 3 বছর আগেও। না, যথেষ্ট হইল তাহার জীবনে। ইহার বেশি আর কিছু সে চায় না। রাধাবল্লভ ঠাকুর তাহাকে অনেক দিয়াছেন।
আশার অতিরিক্ত দিয়াছেন। কুসুম শুনিয়া প্রথমে ঘোর আপত্তি তুলিয়া বলিল, জ্যাঠামশাই কি ভাবেন, এই বয়সে তাহাকে সে এত দূর যাইতে কখনো দিবে না? জেঠিমাকে দিয়াও বারণ করাইবে। আর টাকার দরকার নেই, সে 7 সমুদ্র 13 নদী পারের দেশ যাইতে হইবে, এমন গরজ কিসের? হাজারি বলিল, মা, বেশি দিন থাকব না সেখানে। চুক্তি সই হয়ে গিয়াছে সাক্ষীদের সামনে, না গেলে ওরা খেসারত দাবি করে নালিশ করতে পারে। আর একটা উদ্দেশ্য আছে, কি জানো মা? বড় বড় হোটেলে কি করে চালায় একবার নিজের চোখে দেখে আসি। আমার তো ওই বাতিক, ব্যবসাতে যখন নেমেছি তখন এর মধ্যে যা কিছু আছে শিখে নিয়ে তবেই ছাড়ব। বাধা দিও না মা, তুমি বাধা দিলে তো ঠেলবার সাধ্যি নেই আমার। টেপির মা এবং টেপি কান্নাকাটি করিতে লাগিল। ইহাদের দুজনকে বুঝাইল নরেন, মামাবাবু কি নিরুদ্দেশে যাত্রা করিতেছেন? অত কান্নাকাটি করবার কি আছে ইহাদের মধ্যে? বম্বে তো বাড়ির কাছে, লোকে কত দূর দূরান্ত যাইতেছে না চাকরির জন্য। সেই দিন রাত্রে হাজারি নরেনের মামা বংশীধর ঠাকুরকে ডাকিয়া বলিল, একটা কথা আছে, আমি তো আর দিন 15-এর মধ্যে বোম্বে যাচ্ছি। আমার ইচ্ছে যাবার আগে টেপির সঙ্গে নরেনের বিয়েটা দিয়ে যাব। নরেন এখানকার কারবার দেখাশোনা করবে, রেলের হোটেলটা ওকে নিজে দেখতে হবে, ওটাতেই মোটা লাভ। এতে তোমার কি মত? বংশীধর অনেকদিন হইতেই এরূপ কিছু ঘটিবে আজ করিয়া রাখিয়াছিল। বলিল, হাজারিদা, আমি কি বলবো বলো? তোমার সঙ্গে পাশাপাশি হোটেলে কাজ করেছি, আমরা সুখের সুখী দুঃখের দুঃখী হয়ে কাটিয়েছি বহুকাল। নরেনও তোমার আপন ছেলে, যা বলবে তুমি তাতে আমার অমত কি? আর ওরও তো কেউ নেই, সবই জানো তুমি, ভালো করে বুঝো। দেনা পাওনা মীমাংসা অতি সহজে মিটিল। হাজারি রেলওয়ে হোটেলটি সত্য টেপির নামে লেখাপড়া করিয়া দিল। তাহার অনুপস্থিতিতেই নরেন ম্যানেজার হইয়া উভয় হোটেল চালাইবে, তবে বাজারের হোটেলের আয় হিসাব মতো কুসুমকে ও টেপির মাকে ভাগ করিয়া দিতে হইবে। বিবাহের দিন ধার্য হইয়া গেল। টেপির মা বলিল, ওগো, তোমার মেয়ে বলছে অতসীকে নেমন্তণ করে পাঠাতে, ওর বড় বন্ধু ছিল, তাকে বিয়ের দিন আসতে লেখো না। হাজারেও সে কথা ভাবিয়াছে। অতসীর সঙ্গে আজ বহুদিন দেখা হয় নাই। সেই মেয়েটি অযাচিত করুণায় আজ তাহাকে এবং তাহার পরিবারবর্গকে লোকের চোখে সম্ভ্রান্ত করিয়া তুলিয়াছে। অতসীর শ্বশুরবাড়ির ঠিকানা হাজারি জানিত না, কেবলমাত্র এইটুকু জানিত, অতসীর শ্বশুর বর্ধমান জেলার মূল ঘরের জমিদার। হাজারি চিঠিখানা তাহাদের গ্রামের অতসীর বাবার ঠিকানায় পাঠাইয়া দিল, কারণ সময় অত্যন্ত সংক্ষেপ। লিখিয়া ঠিকানা আনাইবার পুনরায় পত্র লিখাবার সময় নাই। বিবাহের কয়েকদিন পূর্বে হাজারি শ্রীমন্ত কাশারির দোকানে দানের বাক্স কিনিতে গিয়াছে। শ্রীমন্ত বলিল, আসুন আসুন হাজারি বাবু, বসুন। ওরে বাবুকে তামাক করে দে রে। হাজারি নিজের বাসনপত্র কিনিয়া উঠিবার সময় কতকগুলো পুরনো বাসনপত্র, পিতলের বালতি ইত্যাদি নতুন বাসনের দোকান দেখিয়া বলিল, এগুলো কি হে শ্রীমন্ত? ওগুলো তো পুরনো মাল, ঢালাই করবে নাকি? শ্রীমন্ত বলিল, ও কথা আপনাকে বলবো ভেবেছিলাম বাবু। ও আপনাদের পুরনো হোটেলের পদ্ধতি রেখে গেছে, হয় বন্ধক নয় বিক্রি। আপনি জানেন না কিছু? চক্রবর্তী মশাইয়ের হোটেল যে সিল হবে আজই। মহাজন ও বাড়িওয়ালার দেনা একরাশ, তারা নালিশ করেছিল। তা বাবু, পুরনো মালগুলো নিন না কেন? আপনাদের হোটেলের কাজে লাগবে। বড় ডেকচি, পেতলের বালতি, বড় গামলা সস্তা দরে বিক্রি হবে। ও বন্ধকি মালের হ্যাংনামা কে পোহাবে বাবু? তার চেয়ে বিক্রি করে দেব। হাজারি এ কথা জানিত না। বলিল, পদ্ম নিজে এসেছিল? শ্রীমন্ত বলিল, হ্যাঁ, ওদের হোটেলে একটা চাকর সঙ্গে নিয়ে। হোটেল সিল হবে কাল, একটা জিনিসও বার করা যাবে না ঘর থেকে, তাই রেখে গেল আমার এখানে। বলে গেল এলোগুলো বন্ধক রেখে কিছু টাকা দিতেই হবে। চক্রবর্তী মশাই একবারে নাকি অচল। বাসনের দোকান হইতে বাহির হইয়া অন্য 5টা কাজ মিটাইয়া হোটেলে ফিরিতে অনেক বেলা হইয়া গেল। একবার বেচু চক্রবর্তীর হোটেলে যাইবে ভাবিয়াছিল, কিন্তু তাহার ঘটিয়া উঠিল না। কুসুম এই কদিন এ বাসাতেই বিবাহের আয়োজনে নানা রকম বড় ছোট খুচরা কাজে
সারাদিন লাগিয়া গেল। হাজারি তাহাকে বাড়ি যাইতে দেয় না, বলে, মা, তুমি তো আর আমার ঘরের লোক, তুমি থাকলে আমার কত ভরসা, এখানে থাকো এ কটা দিন। বিবাহের পূর্বদিন হাজারি অতসীর চিঠি পাইল। সে কৃষ্ণনগর লোকালে আসিতেছে, স্টেশনে যেন লোক থাকে। আর কেহ অতসীকে চেনে না, কে তাহাকে স্টেশন হইতে চিনিয়া আনিবে? হাজারি নিজেই বৈকাল 5টার সময় স্টেশনে গেল। ইন্টার ক্লাস কামরা হইতে অতসী আর তাহার সঙ্গে একটা যুবক নামিল। কিন্তু তাহাদের অভ্যর্থনা করিতে গিয়া হাজারি যাহা দেখিল, তাহাতে তাহার মনে হইল পৃথিবীর সমস্ত আলো যেন এক মুহূর্তে মুছিয়া লেপিয়া অন্ধকারে একাকার হইয়া গিয়াছে তার চক্ষুর সম্মুখে। অতসীর বিধবা বেশ। অতসী হাজারির পায়ের ধুলো লইয়া প্রণাম করিয়া বলিল, কাকাবাবু ভালো আছেন? ইনি কাকাবাবু, সুরেন, এ আমার ভাসুরপো, কলকাতায় পড়ে। অমন করে দাঁড়িয়ে রইলেন কেন? না মা, চলে এসো। ভাবছেন বুঝি এ আবার ঘাড়ে পড়ল দেখছি, দিয়েছিলাম একরকম বিদায় করে, আবার এসেছে পরে সাত বোঝা নিয়ে, এই না? বাবা কাকারা এমন নিষ্ঠুরই বটে। হাজারি হঠাৎ কাঁদিয়া উঠিল। এক প্ল্যাটফর্ম বিস্মিত জনতার মাঝখানে কি যে তাহার মনে হইয়াছে, তাহা সে কাহাকে বুঝাইয়া বলিতে পারবে না। মনের কোন স্থানে যেন হঠাৎ বেদনা টনটন করিয়া ভাঙ্গিয়া পড়িতেছে। অতসী তাহাকে শান্ত করিয়া নিজের আঁচলে তাহার চক্ষু মুছাইয়া প্ল্যাটফর্ম হইতে বাহির করিয়া আনিল। রেলওয়ে হোটেলের কাছে নরেন উহাদের অপেক্ষায় দাঁড়াইয়াছিল। সে হাজারির দিকে চাহিয়া দেখিল, হাজারির চোখ রাঙা, কেমন এক ভাব মুখে। অতসীর বিধবা বেশ দেখিয়াও সে বিস্মিত হইয়া পড়িল না, কারণ টেপির কাছে অতসীর সব কথাই সে শুনিয়াছিল ইতিমধ্যে। সবে আজ বছর 3 বিবাহ হইয়াছে উহাও শুনিয়াছিল। অতসীদি বিধবা হইয়াছে এ কথাটা কেহ বলে নাই। বাড়ি পৌঁছিয়া অতসী টেপিকে লইয়া বাড়ির ছাদে অনেকক্ষণ কাটাইল। দুজনে বহুকাল পরে দেখা সেই এরশোলা। আজ প্রায় 3 বছর হইল তাহাদের ছাড়াছাড়ি। কত কথা যে জমা হইয়াছে। টেপি চোখের জল ফেলিল বাল্যসখীর এ অবস্থা দেখিয়া। অতসী বলিল, তোরা যদি সবাই মিলে কান্নাকাটি করবি তাহলে কিন্তু চলে যাব, ঠিক বলছি। এলাম বাপ মায়ের কাছে, বোনের কাছে একটু জুটতে, না কেবল কান্না আর কেবল কান্না। সরে আয়, তোর এই দুল জোড়াটা পরে দেখতো কেমন হয়েছে, আর এই ব্রেসলেটটা দেখি হাত। টেপি হাত ছিনাইয়া লইয়া বলিল, এ তোমার ব্রেসলেট অতসীদি? এ আমায় দিতে পারবে না, কখনো না। তাহলে আমি মাথা ঘুরবো এই ছাদে যদি না পড়িস, সত্যি বলছি। আমার স্বাদ কেন মেটাতে দিবি না? টেপি আর প্রতিবাদ করে না। তাহার 2 চক্ষু জলে ভাসিয়া গেল। ওদিকে অতসী তাহার ডান হাত ধরিয়া তখন ঘুরাইয়া ঘুরাইয়া ব্রেসলেট পরাইতেছে। হাজারি অনেক রাত্রে তামাক খাইতেছে। অতসী আসিয়া নিঃশব্দে পাশে দাঁড়াইয়া বলিল, কাকাবাবু। হাজারি চমকিয়া উঠিয়া বলিল, অতসী মা, এখনো শোনি যে? না কাকাবাবু, আজ তো সারাদিন আপনার সঙ্গে একটা কথা হয়নি, তাই এলাম। হাজারি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, অমন জানলে তোমায় আনতাম না মা, আমি কিছুই শুনিনি। কতদিন গায়ে যায়নি তো, তোমার এ বেশ চোখে দেখতে কি নিয়ে এলাম মা তোমায়। অতসী চুপ করিয়া রহিল। হাজারি স্নেহশীল পিতৃহৃদয়ের সান্নিধ্যে নিবিড়তায় সে যেন তাহার দুঃখের সান্ত্বনা পাইতে চায়। হাজারি সস্নেহে তাহাকে কাছে বসাইল। কিছুক্ষণ কেহই কথা বলিল না। পরে অতসী বলিল, কাকাবাবু, আমি একদিন বলেছিলাম আপনার হোটেলের কাজে উন্নতি হইবে, মনে আছে? সবই মনে আছে অতসীমা, ভুলিনি কিছুই। আর না, কিন্তু এখানকার স্টার্টপত্র সব তো তোমারই দয়াতে মা, তুমি দয়া না করলে। অতসী তিরস্কারের সুরে বলিল, ও কথা বলবেন না কাকাবাবু, ছি। আমি টাকা দিলেও আপনার ক্ষমতা না থাকলে সে টাকা বাড়ত? 3 বছরের মধ্যে এত বড় জিনিস করে ফেলতে পারত অন্য কেউ, আনারি লোক। আমি কিছুই জানতাম না কাকাবাবু, এখানে এসে সব দেখে শুনে অবাক হয়ে গিয়েছি। আপনি ক্ষমতাবান পুরুষ মানুষ কাকাবাবু।
এখন তুমি এরশোলা যাবে মা, না শ্বশুরবাড়িতে যাবে? এরশোলাতেই যাব। বাবা মা দুঃখে সারা হয়ে আছেন, তাদের কাছে গিয়ে কিছুদিন থাকব। জানেন কাকাবাবু, আমার ইচ্ছে দেশে এমন একটা কিছু করব যাতে সাধারণের উপকার হয়। বাবার টাকা সব এখন আমিই পাব, শ্বশুরবাড়ি থেকেও টাকা পাব, কিন্তু এ টাকা আমার কোনো দরকার নেই কাকাবাবু। 5 জনের উপকারের জন্য খরচ করি সুখ। যা ভালো বোঝো মা, করো, আমি তোমায় কি বলবো। কাকাবাবু, আপনি বোম্বে যাচ্ছেন নাকি? হ্যাঁ মা। অতসী ছেলে মানুষের মতো আবদারে সুরে বলিল, আমায় নিয়ে যাবেন সঙ্গে করে? বেশ বাপে যেয়ে থাকবো, আপনাকে রেঁধে দেব, আপনার খুব ভালো লাগবে দেশ বেড়াতে। যেও মা, এবার নয়, আমি 3 বছর সেখানে থাকব, দেখি কীরকম সুবিধা অসুবিধা হয়, এরপরে যেও। ঠিক কাকাবাবু, মনে থাকবে তো? ঠিক মনে থাকবে। যাও এখন শো গিয়ে মা, অনেক কষ্ট হয়েছে গাড়িতে, সকাল সকাল বিশ্রাম করো গিয়ে। পরদিন বিবাহ। টেপির নরম হাতখানি নরেনের বলিষ্ঠ পেশিবদ্ধ হাতে স্থাপন করিবার সময় হাজারির চোখে জল আসিল। কতদিনের সাধ এতদিনে ঠাকুর রাধাবল্লভ পূর্ণ করিলেন। বংশীধর ঠাকুর বরকর্তা সাজিয়া বিবাহ মজলিসে বসিয়াছিল। সেও সে সময়টা আবেগপূর্ণ কণ্ঠে বলিয়া উঠিল, হাজারিদা। কাছাকাছি সব হোটেলের রাঁধুনি বামনেরা তাহাদের আত্মীয় স্বজন লইয়া যাত্রী সাজিয়া আসিয়াছে। এ বিবাহ হোটেলের জগতের, ভিন্ন জগতের কোনো লোকের নিমন্ত্রণ হয় নাই ইহাতে। ইহাদের উচ্চ কলরব, হাসি, ঠাট্টা ও হাক ডাকে বাড়ি সরগম হইয়া উঠিল। বিবাহের পরদিন বরকনে বিদায় হইয়া গেল। বেশি দূর উহারা যাইবে না। এই রানাঘাটের চূর্ণির ধারে বংশীধর একখানা বাড়ি ভাড়া করিয়াছে 5 দিনের জন্য। সেখানে দেশ হইতে বংশীধরের এক দূর সম্পর্কের বিধবা পিসি, বংশীধরের স্ত্রী মারা গিয়াছে বহুদিন, আসিয়াছেন বিবাহের ব্যাপারে। বৌভাত সেখানেই হইবে। হাজারে একবার রেলওয়ে হোটেলে কাজ দেখিতে যাইতেছে। বেলা আন্দাজ 10টা। বেচু চক্করটি হোটেলের সামনে ভিড় দেখিয়া থামিয়া গেল। কোর্টের পিয়ন বেলিফ ভিড়ের মধ্যে দাঁড়াইয়া আছে, আর আছে রামরতন পাল চৌধুরী জমিদার। ব্যাপারটা কি জিজ্ঞেস করিয়া জানিল, মহাজনের দেনার দায়ে বেচু চক্করটির হোটেল সিল হইতেছে। হাজারে কিছুক্ষণ থমকায় দাঁড়ায় রহিল। তাহার পুরনো মনিবের হোটেল, এখানে সে দীর্ঘ 7 বছরের সুখ দুঃখে কাটাইয়াছে। এতদিনের হোটেলটা আজ উঠিয়া গেল। একটু পরে পদ্মজি দূর হাতে 2টি বালতি লইয়া হোটেলের পেছনের দরজা দিয়ে বাহির হইতেই একজন আদালতের পেয়াদা বেলিফের দৃষ্টি সেদিকে আকৃষ্ট হইল। বেলিফ সাক্ষী দুজনকে ডাকিয়া বলিল, এ দেখুন মশাই, ওই মেয়ে লোকটা হোটেল থেকে জিনিস নিয়ে যাচ্ছে, এটা বেআইনি। আমি পেয়াদাদের দিয়ে আটকে দিয়েছি আপনাদের সামনেই। পেয়াদারা গিয়ে বাধা দিয়ে বলিল, বালতি রেখে যাও। পরে আরও কাছে গিয়ে হাঁক দিয়া বলিল, শুধু বালতি নয় বাবু, বালতির মধ্যে পেতল কাঁসার বাসন রয়েছে। পদ্মজি ততক্ষণে বালতি দুটো প্রাণপ্রণে জোর করিয়া আটিয়া ধরিয়াছে। সে বলিল, এ বাসন আমার নিজের, হোটেল চক্করতি মশাইয়ের। আমার জিনিস উনি নিয়ে এসেছিলেন, এখন আমি নিয়ে যাচ্ছি। পেয়াদারা ছাড়িবার পাত্র নয়, অবশ্য পদ্মঝিও নয়। উভয় পক্ষে বাক বিতণ্ডা। অবশেষে টানা হেঁচড়া হইবার উপক্রম হইল। মজা দেখিবার লোক জুটাইয়া গেল বিস্তর। একজন মহাজন পাওনাদার বলিল, আমি সকলের সামনে বলছি, বাসন নামিয়ে যদি না রাখো তবে আদালতের আইন অমান্য করার জন্যে আমি তোমাকে পুলিশে দেব। একজন সাক্ষী বলিল, তা দেবেন কেমন করে বাপু? ওর নামে তো ডিক্রি নেই আদালতে, ও আদালতে ডিক্রি মানতে যাবে কেন? বেলিফ বলিল, তা নয়, ওকে চুরির চার্জে ফেলে পুলিশে দেয়া চলবে। এ হোটেল এখন মহাজন পাওনাদারের, তার ঘর থেকে অপরের জিনিস নিয়ে যাইবার রাইটটা কি? ওকে জিজ্ঞেস করে ও ভালোই ভালোই দেবে কি না? পদ্মজি তা দিতে রাজি নয়। সে আরো জোর করিয়া আঁকড়াইয়া আছে বাদতি দুটো। বেলিফ বলিল, কেড়ে নাও মাল ওর কাছ থেকে, বদমাস মাগি কোথাকার, ভালো কথায় কেউ নয়। পেয়াদারা এবার বীর দর্পে আসিয়া গেল। পুনরায় একচোট ধস্তাধস্তির সূত্রপাত হইবার উপক্রম হইতেই হাজারি সেখানে গিয়া দাঁড়াইয়া বলিল, পদ্মদিদি, বাসন নদী দিয়ে দাও।
লজ্জায় ও অপমানে পদ্মঝির চোখে তখন জল আসিয়াছে। জনতার সামনে দাঁড়াইয়া অমন অপমানিত সে কখনো হয় নাই। এ সময় হাজারিকে দেখিয়া সে হাউমাউ করিয়া কাঁদিয়া ফেলিল। এ দেখো না ঠাকুরমশাই, তুমি তো কতদিন আমাদের হোটেলে ছিলে। এ আমার জিনিস না? বলো না তুমি, এ বালতি কার? হাজারি সান্ত্বনার সুরে বলিল, কেঁদো না অমন করে পদ্মদিদি, এ হলো আইন আদালতের ব্যাপার। বাসন রেখে এসো ঘরের মধ্যে, আমি দেখছি তারপর কি ব্যবস্থা করা যায়। অবশ্য তখন কিছু করিবার উপায়ও ছিল না। সে আদালতের বেলিফকে জিজ্ঞেস করিল, কি করলে এদের হোটেল আবার বজায় থাকে? টাকা চুকিয়ে দিলে। এ অতি সোজা কথা মশাই। 350 টাকার দাবিতে নালিশ, এখনো ডিক্রি হয় নাই। বিচারের আগে সম্পত্তি সিল না করলে দেনাদার ইতিমধ্যে মাল হস্তান্তর করতে পারে, তাই সিল করা। আদালতের পেয়াদারা কাজ শেষ করিয়া চলিয়া গেল। বেচু চক্করতে একেবারে ডাকিয়া হাজারি বলিল, আমার সঙ্গে চলুন না কর্তামশাই, একবার স্টেশনের দিকে আসুন, কথা আছে। রেলের হোটেলে নিজের ঘরটিতে বেচু চক্করটিকে বসাইয়া হাজারি বলিল, কর্তা একটু চা খাবেন? বেচু চক্করটির মন খারাপ খুবই। চা খাইতে প্রথমটা চাহে নাই। হাজারি কিছুতেই ছাড়িল না। চা পান ও জল যোগান্তে বেচু বলিল, হাজারি, তুমি তো 7-8 বছর আমার সঙ্গে ছিলে, জানো তো সবই। হোটেলটা ছিল আমার প্রাণ। আজ 22 বছর হোটেল চালাচ্ছি। এখন কোথায় যাই আর কি করি? পৈতৃক জমা ঘরদোর যাচ্ছিল ফুলে নবলায়, সে এখন আর কিছু নেই। ওই হোটেলে ছিল বাড়ি। এমন কষ্ট হয়েছে, এই বুড়ো বয়সে এখন দাঁড়াই কোথায়, চালাই কি করে? এমন অবস্থা হলো কি করে কর্তা? দেনা বাঁধালেন কি করে? খরচে আয়ে ইদানিং কুলোতো না হাজারি। 2বার বাসন চুরি গেল, ছোট হোটেল, আর কত ধাক্কা সইবার জান ছিল ওর। কাবু হয়ে পড়ল, খাদ্যের কমে গেল, বাড়ি ভাড়া জমতে লাগলো, এইসব নানা উৎপাত। হাজারি বেচু চক্কর থেকে শামাক সাজাইয়া দিয়া বলিল, কর্তা, একটা কথা আছে বলি। আপনি আমার পুরনো মনিব। আমার যদি টাকা এখন থাকতো, আপনার হোটেলে সিলামি খুলিয়া দিতাম, কিন্তু কাল মেয়ের বিয়ে দিয়ে এখন অত টাকা আমার হাতে নেই। তাই বলছি, যতদিন বম্বে থেকে না ফিরি, আপনি আমার বাজারের হোটেলের ম্যানেজার হয়ে হোটেল চালান, 25 টাকা করে আপনার খরচ দেব। হাজারি মাহিনার কথাটা মনিবকে বলিতে পারিল না। খাবেন দাবেন হোটেলে, আর পদ্মজিও ওখানে থাকবে, মাইনে পাবে, খাবে। কি বলেন আপনি? বেচু চক্রবর্তীর পক্ষে ইহা অস্বপ্নের স্বপন। এ আশা সে কখনো করে নাই। রেলবাজারে অত বড় কারবারি হোটেলের শেষ ম্যানেজার হইবে, পদ্মজিও খবরটা পাইয়াছিল বোধহয় বেচুর কাছেই। সেদিন সন্ধ্যাবেলায় সে কুসুমের বাড়ি গেল। কুসুম উহাকে দেখিয়া কিছু আশ্চর্য না হইয়া পারিল না, কারণ জীবনে কোনোদিন পদ্মদি কুসুমের বাড়ির দৌড় মারায় নাই। হেসো পদ্ম পিসি, আমার কি ভাগ্যি এই পিরিখানাতে বসো পিসি, পান-দোক্তা খাও, বসো পিসি, সেজে আনি। পদ্মজি বসিয়া পান খাইয়া অনেকক্ষণ ধরিয়া কুসুমের সঙ্গে এ গল্প ও গল্প করিল। পদ্ম বুঝিতে পারিয়াছে কুসুমও তাহার এক মনিব। ইহাদের সকলকে সন্তুষ্ট রাখিয়া তবে চাকরি বজায় রাখা। যদিও সে মনে মনে জানে চাকরি বেশি দিন তাহাকে করিতে হইবে না, আবার একটা হোটেল নিজেরাই খুলিবে, তবে বিপদের দিনগুলোতে একটা কোনো আশ্রয়ের কোনো কিছু মাথা গুজিয়া থাকা। পরদিন পদ্মজি হোটেলের কাজে ভর্তি হইল। বেচু চক্রবর্তীও বসিল গদির ঘরে। ইহারা কেহই যে বিশ্বাসযোগ্য নয়, তাহা হাজারি ভালো করিয়াই বুঝিত। তবে কথা এই যে ক্যাশ থাকিবে নরেনের কাছে, বেচু চক্রবর্তী দেখাশোনা করিয়াই খালাস। হাজারের মনে হইল সে তাহার পুরনো দিনের হোটেলে আবার কাজ করিতেছে। বেচু চক্রবর্তী তাহার মনিব, পদ্মজিও ছোট মনিব। পদ্ম যখন আসিয়া সকালে জিজ্ঞেস করিল, ঠাকুরমশাই, ইলিশ মাছ আনার এবেলা না পোনা? তখন হাজারি পূর্ব অভ্যাস মতোই সম্ভ্রমের সহিত উত্তর দিল, যা ভালো মনে করো পদ্ম দিদি, পচা না হলে ইলিশে এনো।
বেচু চক্রবর্তী পাক্কা ব্যবসাদার লোক এবং হোটেলের কাজে তাহার অভিজ্ঞতা হাজারির অপেক্ষা অনেক বেশি। সে হাজারিকে ডাকিয়া বলিল, হাজারি, একটা কথা বলি, তোমার এখানে ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের মধ্যে মোট 4 পয়সার তফাৎ রেখেছ। এটা ভালো মনে হয় না আমার কাছে। এতে করে সেকেন্ড ক্লাসের খদ্দের কমে যাচ্ছে। বেশি লোক ফার্স্ট ক্লাসে খায়, অথচ খরচ যা হয় তাদের পেছনে তেমন লাভ দাঁড়ায় না। গত 1 মাসের হিসেব খতিয়ে দেখলাম কি না, নরেন বাবাজি ছেলে মানুষ, সে হিসেবের কি বোঝে। হাজারি কথাটা সত্যতা বুঝিল, বলিল, আপনি কি বলেন কর্তা? আমার মত হচ্ছে এই ফার্স্ট ক্লাস হয় একদম উঠিয়ে দাও, নয়তো আমার হোটেলের মতো অন্তত 2 আনা তফাৎ রাখো। শীতকালে যখন সব সস্তা, তখন এ থেকে যা লাভ হবে, বর্ষাকালে বা অন্য সময় ফার্স্ট ক্লাসের খদ্দেরদের পেছনে সেই লাভের খানিকটা খেয়ে নিয়েও যাতে কিছু থাকে তা করতে হবে, বুঝলে না? তাই করুন কর্তা, আপনি যা বোঝেন। আমি কি আর অত বুঝি? বেচু চক্রবর্তী খুব সন্তুষ্ট আছেন হাজারির ব্যবহারে। ঠিক সেই পুরনো দিনের মতোই হাজারির নম্র কথাবার্তা, যেন তিনিই মনিব, হাজারি তার চাকর। যদিও পদ্মঝি ও তিনি দুজনেরই দৃঢ় বিশ্বাস হাজারি যা কিছু করিয়া তুলিয়াছে সবই কপালের গুণে, আসলে তাহার বুদ্ধিশুদ্ধি কিছুই নাই। তবু দুজনেই এখন মনে মনে ভাবে, বুদ্ধি যত থাক আর নাই থাক, বুদ্ধি অবশ্য সকলের থাকে না। লোক হিসেবে হাজারি কিন্তু খুবই ভালো। সকালে উঠিয়া হাজারে 1 কলিকা গাঁজা সাজাইয়ার উদ্যোগ করিতেছে। এই সময় সকলের অগোচরে সে একবার গাঁজা খাইয়া থাকে। হোটেলে গিয়া আজকাল সে সুবিধা ঘটে না। অমন সময় অতিশীকে ঘরে ঢুকিতে দেখিয়া সে তাড়াতাড়ি গাঁজার কলিকা এবং সাজ সরঞ্জাম লুকাইয়া ফেলিল। অতসীর মুখের দিকে চাহিয়া বলিল, কি মা? কাকাবাবু, আপনি কবে বোম্বে যাচ্ছেন? আসছে মঙ্গলবার, আর 4 দিন বাকি। আমার বড় ইচ্ছে আপনাকে নিয়ে এরেশোলায় যাব, আমাদের বৈঠকখানায়। আবার আপনাকে বাবাকে জল খাবার এনে দেব। যাবেন কাকাবাবু? হাজারির চোখে জল আসিল। কি তুচ্ছ স্বাদ! মেয়েদের মনে এইসব অতি সামান্য আশা আকাঙ্ক্ষায় কি সবসময় পূর্ণ হয়? কি করিয়া সে এরশোলায় যাইবে এখন? ছেলে মানুষ, না হয় বলিয়াই খালাস। মুখে বলিল, মা, সে হয় না, কত কাজ বাকি এদিকে, সে তো জানো না মা। নরেন ছেলে মানুষ, ওকে সব জিনিস দেখিয়া বুঝাইয়া না দিয়ে। আজ চলুন আমায় নিয়ে, গরুর গাড়িতে আমরা বাপে মেয়েতে চলে যাই, কাল বিকেলে চলে আসবেন। তাছাড়া টেপি বলছিল একবার গায়ে যাবার ইচ্ছে হয়েছে। চলুন কাকাবাবু, চলুন। তা নিতান্ত যদি না ছাড়ো মা, তবে পরশু সকালে গিয়ে সেই দিনেই সন্ধ্যায় ফিরে আসতে হবে। থাকবার একদম উপায় নেই, কারণ তারপর দিনই বিকেলে রওনা হয়ে যেতে হবে আমায়। বোম্বাইয়ের ডাকগাড়ি রাত 8টায় ছাড়ে বলে দিয়েছে। বৈকালে চূর্ণির ধারে নিমগাছটার তলায় হাজারি একবার গিয়া বসিল। পাশের চূর্ণ করলার আড়তে হিন্দুস্থানীর কুলিরা সেইভাবে সুর করিয়া সমস্বরে ঠেঠ হিন্দিতে গজল গাহিতেছে। চূর্ণির খেয়াঘাটের ওপারে ফুলে নবলার হাটে হাঁটুরে লোক পারাপার হইতেছে, পুরনো দিনের মতোই সব। সে কি আজও বেচু চক্রবর্তীর হোটেলে কাজ করিতেছে? পদ্মঝের মুখনাড়া খাইয়া তাহাকে কি এক্ষণও সদ্য আজ বসানো কয়লার উনুনে ধোয়ার মধ্যে বসিয়া ও বেলা রান্নার ফর্দ বুঝিয়া লইতে হইবে? সেই পদ্মদিদি ও সেই বেচু চক্রবর্তীর সঙ্গে সকালবেলাও তো কথাবার্তা হইয়াছিল। দাঁড়িপাল্লায় পাল্লা বদল হইয়াছে। পুরনো দিনের সম্বন্ধগুলো ছায়াবাজির মতো অন্তর্নিহিত হইল কোথায়? বোম্বাই। বোম্বাই কত দূরে কে জানে? টেপিকে লইয়া অতুষীকে বা কুসুমকে লইয়া যদি যাওয়া যাইত। ইহারা যে কেহ সঙ্গে থাকিলে সে বিলাত পর্যন্ত যাইতে পারে, দুনিয়ার যে কোনো জায়গায় বিনা আশঙ্কায় বিনা দ্বিধায় চলিতে যাইতে পারে। তখনকার দিনে সে কি একবার ভাবিয়াছিল আজকের মতো দিন তাহার জীবনে আসিবে? নরেনকে যেদিন প্রথম দেখে সেদিনই মনে হইয়াছিল যে সুন্দর ছবিটি, টেপি লাল চেলি পরিয়া নরেনের পাশে দাঁড়াইয়া, মুখে লজ্জা, চোখে চাপা আনন্দের হাসি। তখন মনে হইয়াছিল এসব দুরাশা, এও কি কখনো হয়?
সবই ঠাকুর রাধাবল্লভের দয়া, নতুবা সে আবার কবে ভাবিয়াছিল যে সে বোম্বাই যাইবে 150 টাকা মাহিনের চাকরি লইয়া। পরদিন অতসী আসিয়া আবার বলিল, কবে এরশোলা যাবেন কাকাবাবু? টেপিও যাবে বলেছে, কাকিমাও বলেছিল। গায়ে থেকে সেই আজই 2 বছর 2.5 বছর এসেছেন, আর কখনো যাননি। ওরও যাইবার ইচ্ছে, একদিনের জন্য চলুন না। আবার স্বগ্রামে আসিয়া উহাদের বাড়ি ঢুকিল বহুদিন পরে। হাজারের বাড়িটা বাসযোগ্য নহে। খড়ের ঘর এতদিন দেখাশোনার অভাবে নষ্ট হইয়া গিয়াছে। ঝড়ে খড় উড়িয়া যাওয়ার দরুন চালের নানান জায়গায় গিয়া নীল আকাশ দিব্যি চোখে পড়ে। অতসী টানাটানি করিতে লাগিল তাহাদের বাড়িতে সব শুদ্ধ লইয়া যাইবার জন্য, কিন্তু টেপির মা রাজি নয়। নিজের ঘরদরের উপর মেয়ে মানুষের চিরকালের টান। ভাঙ্গা ঘরের উঠোনের জঙ্গল নিজের হাতে তুলিয়া টেপির সাহায্যে ঘরের দাওয়া ও ভিতরকার মেজে পরিষ্কার করিয়া নিজের বাড়িতে সে উঠিল। টেপিকে বলিল, তুই বস মা, আমি পুকুরে একটু ডুব দিয়ে আসি। পেয়ারাতলার ঘাটে কতদিন নাইনি। পুকুরের ঘাটে গিয়ে এ পাড়ার রাধু চাটুর্যের পুত্রবধূর সঙ্গে প্রথম দেখা। সে মেয়েটির বয়স প্রায় টেপির মায়ের সমান। দুজনে যথেষ্ট ভাব চিরকাল। টেপির মাকে দেখিয়া সে তো একেবারে অবাক। বাসন মাজা ফেলিয়া হাসি মুখে ছুটিয়া আসিয়া বলিল, ওমা দিদি, কখন এলে দিদি? আর কি আমাদের কথা মনে থাকবে তোমার? এখন বড়লোক হইয়া গিয়াছ, সবাই বলে। গর্বের কথা কি মনে পড়ে? দুজনে দুজনকে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ফেলিল। কিছুক্ষণ পরে রাধু চাটুর্যের পুত্রবধূকে সঙ্গে লইয়া টেপির মা ঘাট হইতে ফিরিল। মেয়েটি বাড়ি ঢুকিয়া টেপিকে বলিল, চিনতে পারিস মা? ও মা, কাকিমা যে, আসুন আসুন। এসো মা, জন্ম স্ত্রী হও, সাবিত্রী সমান হও। হ্যাঁ, গা তো তোমার কেমন আক্কেল। মেয়েকে আনলে অমনি জামাইকে আনতে হয় না? শুনেছি চাঁদের মতো জামাই হয়েছে। এ চুরি কে দিয়েছে দেখি মা? কভরি। একে কি বলে, পাশা? দেখি দেখি, কখনো শুনিনি এসব নাম। তা একটা কথা বলি, তোমাদের রান্না ও বেলা ওখানে হওয়ার উপায় নেই। আমাদের বাড়িতে তোমরা সবাই এবেলা 2টো ডাল ভাত। টেপি বলিল, সে হবে না কাকিমা, অতসীদি এসেছে আমাদের সঙ্গে, জানেন না? অতসীদি সবাইকে বলেছে খেতে, সেখানে গিয়েই তুলেছিল আমাদের। মা গেলে না, জানেন তো? মার 7 প্রাণ বাঁধা এই ভিটের সঙ্গে। রানাঘাটের অমন বাড়ি, কলের জল, শহরে জায়গা, সেখানে থাকতেও মা শুধু বাড়ি বাড়ি করে। আহা, বাড়ির কি ছিরি, ফুটু ঘরের চাল। বাড়ি বললেও হয়, গোয়াল বললেও হয়। বাপের বাড়ি নিন্দে করিস নে, যা যা, আজ না হয় বড়লোক শ্বশুর হয়েছে, এই ফুটো ঘরের চালের তলায় তো মানুষ হয়েছে। হাসি গল্পের মধ্য দিয়ে প্রায় ঘণ্টা 2 কখন কাটিয়া গেল। ইহাদের আসিবার খবর পাইয়া এ পাড়ার ও পাড়ার মেয়ে মহলে সবাই দেখিতে আসিতে লাগিল। জামাইকে সঙ্গে করিয়া না আনার দরুন সকলেই অনুযোগ করিল। টেপির মা বলিল, জামাইয়ের আসার জো নেই যে। রেলের হোটেলে দেখাশোনা করেন, সেখানে একদিন না থাকলে চুরি হইবে, উপায় থাকলে আনি নে মা। অতসীর দুর্ভাগ্যের কথা সকলেই পূর্বে জানিত। গ্রাম শুদ্ধ লোক, তাহা অত্যন্ত দুঃখিত হইল। সবাই এক বাক্যে বলিল, অমন মেয়ে, দেবীর মতো মেয়ে, আর তার কপালে এই দুঃখ, এই কচি বয়সে। সন্ধ্যার দেরি নাই। অতসীদের বৈঠকখানায় বসিয়া অতসীর বাবার সঙ্গে হাজারের কথাবার্তা বলিতেছিল। হরিচরণবাবু কন্যার অকাল বৈধব্যে বড় বেশি আঘাত পাইয়াছেন। হাজারের মনে হইল যেন এই 2.5 বছরের ব্যবধানে তার 10 বছরের বয়স বাড়িয়া গিয়াছে। মেয়েকে দেখিয়া আজ তবু একটু সুস্থ হইয়াছেন। হরিচরণবাবু বলিলেন, এই দেখো, তোমার বয়স আর আমার বয়স খুব বেশি তফাৎ হবে না। তোমারও প্রায় 50 হয়েছে, না হয় 1-8 বছর বাকি। কিন্তু তোমার জীবনের উদ্যম আছে, আশা আছে। মনে তুমি এখনো যুবক, কাজ করবার শক্তি তোমার অনেক বেশি এখনো। এই বম্বে যাচ্ছ শুনে হিংসে হচ্ছে আজারি। বাঙালির মধ্যে তোমার মতো লোক যত বাড়বে, ঘুমন্ত জাতটা ততই জাগবে। এরা 35 বছর বয়সে গলায় তুলসীর মালা পরে পরকালের জন্য তৈরি হয়। দেখছ না আমাদের গায়ের দশা? ইহকালেই দেখলি নে, ভোগ করলে নয়,
তোদের পরকালে কি হবে বাপু? সেখানেও সেই ভূতের ভয়। পরকালে নরকে যাবে। তুমি কি ভাবো অকর্মা অলস ভীরু লোকদের স্বর্গে জায়গা দেন নাকি ভগবান? এই সময় পুরনো দিনের মতো অতসী আসিয়া উহাদের সামনে টেবিলে জল খাবারের রেখাবি রাখিয়া বলিল, খান কাকাবাবু, চা নি। বাবা, তুমিও চা খাও, খেতে হবে, সন্ধ্যের এখনো অনেক দেরি। কিছুক্ষণ পর চা লইয়া অতসী আবার ঢুকিল। পেছনে আসলো টেপি, সেই পুরনো দিনের মতো সবই, তবু কত তফাত। অতসীর মুখের দিকে চাহিলে হাজারের বুকের ভিতরটা বেদনায় টনটন করে। তবুও তো মা বাপের সামনে অতসী বিধবার বেশ যতটুকু সম্ভব বর্জন করিয়াছে। মা বাপের চোখের সামনে সে বিধবার বেশে ঘুরিতে ফিরিতে পারিবে না, ইহাতে পাপ হইবে। হরিচরণবাবু সন্ধানিক করিতে বাড়ির মধ্যে ঢুকিয়া গেল। অতসীর দিকে চাহিয়া হাজারি বলিল, কেমন মা, তোমার সাজ্জা ছিল মিটেছে? নিশ্চয় কাকাবাবু। টেপি কি বলিস? কতদিন ভাবতুম গায়ে তো যাব, সেখানে টেপিও নেই, কাকাবাবুও নেই, কাদের সঙ্গে দুটি কথা বলবো? কাল আমার সঙ্গে রানাঘাটে যেতে হবে কিন্তু মা। বাহ, সে আমি বাবা মাকে বলে রেখেছি। আপনাকে উঠিয়ে দিতে যাব না কিরকম কাকাবাবু? টেপে এখন দিন কথা আমার কাছে এখানে থাক না, তাহলে আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসার সময় ওকে সঙ্গে করে নিয়ে আসি। নরেনবাবু মাঝে মধ্যে এখানে আসবেন এখন। নরেনের কথা বলাতে টেপি বাপের অলক্ষেতে অতসীকে এক রাম চিমটি কাটিল। কাকাবাবু, পুজোর সময় আসবেন তো? এবার আমাদের গায়ে আমরা ঠাকুর পুজো করব। পুজোর তো অনেক দেরি মা, যদি সম্ভব হয় আসবো বই কি। তবে তুমি যদি পুজো করো তবে আবার চেষ্টা করব। টেপি বলিল, তোমাকে আসতেই হবে বাবা, মা বলছে এবার প্রতিমা গড়িয়ে কোজাগরি লক্ষ্মী পূজা করব। এখন 3-4 মাস দেরি পুজোর, সেই সময় ছুটি নিয়ে আসবে বাবা, কেমন তো? রাধু মুখুর্জির পুত্রবধূ নাছরবান্দা হইয়া পড়িয়াছিল। রাত্রে তাহাদের বাড়িতে সকলকে খাওয়াইতেই হইবে। টেপির মা সন্ধ্যাবেলা হইতেই রাধু মুখুর্জের বাড়ি গিয়া কুটিয়াছে, মোছা কুটিয়া, দেশ কুমড়ো কুটিয়া তাহাদের সাহায্য করিয়েতেছে। সে সরল গ্রাম্য মেয়ে, শহরের জীবনযাত্রার চেয়ে পাড়াগাঁয়ের এ জীবন তাহার অনেক ভালো লাগে। সে বলিতেছিল, ভাই, শহর টহরে কি আমাদের পোষায়? এই যে কুমড়োর ডাটারটুকু, এই 1 পয়সা, এতটুকু করে কুমড়োর ফালি 1 পয়সা, সে ফালি কাটতে বোধ হয় পুরার মুখের মিশ্রমদের হাত কেটে গিয়েছে। আমার ইচ্ছে কি জানো ভাই, উনি চলে গেলে আমি 3-4 দিনের মধ্যে আবার গায়ে আসব, পুজো পর্যন্ত এখানেই থাকব। মেয়ে জামাই থাকলেও রানাঘাটের বাসায়, ওই সব দেখাশোনা করুক, ওদের জিনিস, আমার সেখানে ভালো লাগে না। স্বামীকে কথাটা বলিতে হাজারি বলিল, তোমার ইচ্ছে যা হয় করো, কিন্তু তার আগে ঘরখানা তো সারানোর দরকার। জল পরে ভেসে যায়, থাকবে কি সে? টেপির মা বলিল, সে ভাবনার তোমার দরকার নেই। আমি অতসীদের বাড়ি থেকে কি ও মুখুর্জের বাড়ি থেকে ঘর সারিয়ে নেব। জামাইকে বলে যেও খরচ যা লাগে যেন দেয়। রাধু মুখুর্জের বাড়িতে রাত্রে আহারের আয়োজন ছিল যথেষ্ট। খিচুড়ি, ভাজাভুজি, মাছ, ডিমের ডালনা, বড় ভাজা, টক দই, আম, সন্দেশ। অতসীকেও খাইতে বলা হইয়াছিল, কিন্তু সে আসে নাই। টেপি ডাকিতে গেলে কিন্তু অতসী বলিল তার মাথা ভয়ানক ধরিয়াছে, সে যাইতে পারিবে না। শেষ রাত্রে 2খানা গাড়ি করিয়া সকলে আবার রানাঘাট আসিল। দুপুরের পর হাজারি একটু ঘুমাইয়া লইল। ট্রেন নাকি সারা রাত চলিবে, কখনো সে অত দূরে যায় নাই, অতক্ষণ গাড়িতেও থাকে নাই, ঘুম হইবে না কখনোই। যাইবার সময় টেপির মা ও টেপি কাঁদিতে লাগিল। কুসুমও ইহাদের সঙ্গে যোগ দিল। অতসী সকলকে বুঝাইতে লাগিল, ছি কাঁদে না, ও কি কাকিমা, বিদেশ যাচ্ছেন একটা মঙ্গলের কাজ, ছি টেপি, অমন চোখের জল ফেলো না ভাই। হাজারি ঘরের বাহির হইয়াছে, সামনেই পদ্মঝি। পদ্মঝি বলিল, এখন ওই গাড়িতে যাবেন ঠাকুরমশাই? হ্যাঁ পদ্মদি। ও বেলা খদ্দের কত? তা 40 জনের উপর, সেকেন্ড ক্লাসে বেশি। ইলিশ মাছ নিয়ে এসেছিলে তো? পদ্মঝি হাসিয়া বলিল, ও মা, তার বলতে হবে, যতদিন বাজারে পাই
ততদিন ইলিশের বন্দোবস্ত। আষাঢ় থেকে আশ্বিন দেখেছিলাম তো ও হোটেলে। হ্যাঁ, সে তো তোমাকে আর আমি শেখাবো। তুমি হলো গিয়ে পুরনো লোক, বেশ হুঁশিয়ার থেকো পদ্মদিদি, ভেবো তোমার নিজেরই হোটেল। পদ্মজি এক অভাবনীয় কাণ্ড ঘটাল। হঠাৎ ঝুঁকিয়া নিচু হইয়া বলিল, দাঁড়ান ঠাকুর, পায়ের ধুলোটা দেন একটু। হাজারি অবাক, স্তম্ভিত, চক্ষুকে বিশ্বাস করা শক্ত। এ কি হইয়া গেল? পদ্মদিদি তাহার পায়ের উপর উপর হইয়া পড়িয়া পায়ের ধুলো লইতেছে, এমন একটা দৃশ্য কল্পনা করিবার দুঃসাহস কখনো সে তাহার মনে হয় নাই। কোনো সৌভাগ্যটা বাকি রইল না তাহার জীবনে। স্টেশনে তুলিয়া দিতে আসিল দুই হোটেলের কর্মচারীরা, প্রায় সকলেই। তাছাড়া অতসী, টেপি, নরেন, বাইরের লোকের মধ্যে যদুবাড়ুজ্যে সত্যিই আজকাল হাজারিকে যথেষ্ট মানিয়া চলে। তাহার ধারণা হোটেলের কাজে হাজারি এখনো অনেক উন্নতি দেখাইবে। এই তো সবে শুরু। অতসী পায়ের ধুলা লইয়া বলিল, আসবেন আসবেন কিন্তু পুজোর সময় কাকাবাবু, মেয়ের বাড়ির নিমন্ত্রণ রইল, ঠিক আসবেন। টেপি চোখ মুছিতে মুছিতে বলিল, খাবারের পুটলিটা উপরের তাক থেকে নামিয়ে কাছে রেখো বাবা, নামাতে ভুলে যাবে। তোমার তোর হুঁশ থাকে না কিছু, আর রাত্রিতেই খেও, ভুলো না যেন, কাল বাসি হয়ে যাবে। পথে ঘাটে বাসি খাবার খবরদার খাবে না, মনে থাকবে। তোমার চিঠি পেলে মা বলেছে রাধাবল্লভতলায় পুজো দেবে। চলন্ত ট্রেনের জানালার ধারে বসিয়া হাজারির কেবলই মনে হইতেছিল, পদ্মদিদি যে আজ তাহার পায়ের ধুলো লইয়া প্রণাম করিল, এই সৌভাগ্য হাজারির সকল সৌভাগ্যকে ছাপাইয়া গিয়াছে। সেই পদ্মদিদি। ঠাকুর রাধাবল্লভ, জাগ্রত দেবতা তুমি, কোটি কোটি প্রণাম তোমার চরণে। তুমি আছো, আর কেহ নাই, থাকিলেও জানি না। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আদর্শ হিন্দু হোটেলের অষ্টম পর্ব। এই অষ্টম পর্বের মাধ্যমে পুরো গল্পটি আজকে আমরা এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।